হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদের সাথে একটি পুরনো জমিদার বাড়িতে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করতে চলেছি। যিনি এই ঘটনাটি লিখেছেন উনি ওনার নাম লেখেননি, আর এই ঘটনাটির নাম দিয়েছেন উনি আয়নার ভূত। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বাড়িটা কয়েকদিন থেকেই চোখে পড়ছে সৃজার। কিছু একটা তো আছে এই বাড়িটাতে। অসীম আর সৃজা দুজনেই ছোটবেলা থেকেই বন্ধু। প্যারানর্মাল জিনিসের প্রতি ঝোঁক ওদের আগাগোড়া থেকেই। দুজনেই একই ইউনিভার্সিটিতে পড়ে। যেদিন থেকে সৃজা বাড়িটাকে দেখছে সেদিন থেকেই যেন তাকে কিছু একটা ভাবাচ্ছিল। কিছু বিশেষ একটা তো অবশ্যই আছে ওই বাড়িটাতে। তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকা এই ব্যাপারটা সে অসীমকে জানায়। দুজনের মধ্যে ঠিক হয় তারা ওই বাড়িটাতে প্রবেশ করে দেখবে যে ভিতরে কি আছে। সচরাচর ওই বাড়িটাতে কাউকেই যেতে দেখা যায় না। বাড়িটি অনেকটা ভুতুড়ে ধরনের। স্থানে স্থানে পেলেস্তারা খসে পড়েছে, জানালাতে মাকড়সার জাল। রাতে কোনো দিনও ওই বাড়িতে আলো জ্বলে না। অসীম আর সৃজা ঠিক করলো বাড়িটিতে ঢোকার আগে স্থানীয়দের কাছ থেকে ওই বাড়িটা সম্পর্কে জানতে হবে। কিন্তু স্থানীয়রা কেউই সেই বাড়িটির ব্যাপারে বিশেষ কিছু বলতে পারল না। সবার মুখে শুধু একটাই কথা, বাড়িটিতে ঢোকার নিষেধ আছে। শেষে একজন বৃদ্ধের সাথে তাদের দেখা হলো। তিনি তাদের জানালেন ওই বাড়িটিতে একসময় জমিদারেরা বসবাস করত। আমি সেই বাড়ির দারোয়ান ছিলাম। কাজের ফাঁকে ছুটি নিয়ে এখান থেকে 10 ক্রোশ দূরে মামা বাড়িতে আমি বেড়াতে যাই। এসে দেখি ওই বাড়িতে কেউই নাই। এভাবে আমাকে কিছু না কয়ে বাবুরা অন্যত্র চলে যাবেন আমি ভাবতে পারিনি। তারা যে ওই চলে গেলেন ঠিক ওইভাবেই পড়ে আছে বাড়িটি। এমনকি তারা যখন অন্যত্র চলে যান বাড়িটিতে তালা পর্যন্ত দিয়ে যাননি। আমি পরে সদর দরজায় তালা এঁটে দিয়েছি। সৃজা কৌতূহল ভরে জিজ্ঞাসা করল, তাহলে নিশ্চয়ই চাবি আপনার কাছে আছে? লোকটি মাথা নাড়ল। অসীম বলল, এক রাতের জন্য চাবিটা আমাদেরকে দেওয়া যাবে? বাড়িটা ঘুরে দেখতাম। কথাটা শেষ হতে না হতেই লোকটা যেন রেগে গেল। তিনি বললেন, ওই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। অনেক কাকুতি মিনতি করা সত্ত্বেও কাজের কাজ কিছুই হলো না। লোকটি তার সিদ্ধান্তে অনড়। এমনিতেই বাড়িটি সম্পর্কে বিশেষ কেউ জানে না। তারপর আবার যেই না একজনকে খুঁজে পাওয়া গেল তিনিও বাড়িটিতে প্রবেশ করতে বাধা দিচ্ছেন। বুঝলি সৃজা, বাড়িটাতে অবশ্যই কিছু একটা ব্যাপার আছে। তা না হলে লোকটা প্রবেশ করার কথা বলতেই কেমন দুম করে রেগে গেল। সৃজা বলল, আমারও তাই মনে হয়। আর এবার সেই বাড়িটাতে ঢোকার জন্য আমার মন আরও বেশি উৎসুক হয়ে যাচ্ছে। অবশেষে তারা ঠিক করে দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করবে। কিন্তু টর্চ নিয়ে গেলে তো আবার সমস্যা। কারণ যদি কেউ টর্চের আলো দেখে ফেলে আর পুলিশে খবর দেয় তাহলে গোটা প্ল্যান ভেঙে যাবে। তাই তারা ঠিক করে পূর্ণিমার চাঁদের আলোয় তারা সেই বাড়িটিতে প্রবেশ করবে আর ভিতরে গিয়ে টর্চ জ্বালাবে। চারদিকে পূর্ণিমার উজ্জ্বল আলো। কিন্তু এরই মাঝে সবারই অজান্তে দুই প্রাণী সবার অগোচরে একটি ভুতুড়ে বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে। অসীম আরামে দেয়াল টপকে পেরিয়ে গেল, কিন্তু সমস্যা দাঁড়ালো সৃজাকে নিয়ে। সে দেয়াল টপকানো তো দূর, দেয়ালটির উঁচু প্রান্তটাকেও ঠিকমতো ধরতে পারছে না। অবশেষে নিচে কয়েকটি ইট দিয়ে সেও দেয়াল টপকে ভিতরে প্রবেশ করলো। কিন্তু দেয়ালের পাশে থাকা একটি রড দিয়ে তার হাত অনেকটা কেটে গেল। রক্ত ঝরতে লাগলো। অসীম পকেট থেকে রুমাল বের করে সৃজার হাত বেঁধে দিল। অসীম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সৃজা বলল, আমি জানি তুই কি বলতে চাস। যেভাবেই হোক আজ এখান থেকে আমরা ফিরছি না। এখানে এসে পড়েছি যখন, বাড়িটি সম্পর্কে বিস্তারিত জেনে তবেই ফিরব। বাড়িটি দেখেই বোঝা যায় অনেক কাল কেউ প্রবেশ করেনি। গাছগুলিও মনমরা হয়ে আছে। গাছে বিশাল বড় বড় মাকড়সার জাল। তারা দুইজনে হাত দিয়ে সেগুলি সরাতে সরাতে এগুতে লাগলো। কোনায় থাকা শেওড়া গাছটা থেকে নাম না জানা এক পাখি বিকট শব্দ করতে করতে উড়ে গেল। তবে তাদের কাছে এই সব নতুন কিছু নয়। এর আগেও দুইজনে মিলে অনেক ভুতুড়ে বাড়িতে গেছে। ধীরে ধীরে সবই সহ্য হয়ে গেছে। তারা একটি ঘরের দরজায় এসে উপস্থিত হলো। কোনো দরজাতেই তালা দেওয়া নেই। নিচের তলায় তারা খুব একটা সময় কাটালো না, শীঘ্রই উপরের তলায় চলে গেল। অসীম একটি দরজায় হালকা ধাক্কা দিতেই দরজাটা কড়কড় আওয়াজ করে খুলে গেল। একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ তাদের নাকে এলো।
সৃজা টর্চ দিয়ে ঘরের ভিতরে দেখল সিলিংয়ে কিছু একটা জ্বলজ্বল করছে। সে যেদিকেই টর্চ জ্বালায় সেই দিকেই এই জ্বলজ্বল আলোটা দেখা যাচ্ছে, কিন্তু তারা এতে বিন্দুমাত্র ভয় পেল না, কারণ তারা জানে এগুলি হলো বাদুড়ের চোখ। দলে দলে বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে পালাতে লাগলো। এটি একটি সংগ্রহশালা মনে হচ্ছে। ধীরে ধীরে তারা ঘরের ভিতর প্রবেশ করলো। বোঝাই যাচ্ছে যারা এখানে ছিলেন তারা বেশ ধনবান ব্যক্তি ছিলেন। দামি দামি আসবাবপত্র থরে থরে সাজানো আছে, তবে সবগুলোতেই পুরো ধুলোর আস্তরণ জমে গেছে। হঠাৎ তাদের পিছনে বিকট আওয়াজ করে কিছু একটা পড়ে গেল। শব্দটা অনেকটা কাঁচ ভাঙার শব্দের মতো। আচমকা এই আওয়াজের জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না দুজনেই। ভয়ে কিছুটা পিছিয়ে আসতে আসতেই দুজনেই একে অপরকে ধাক্কা খায়। তারা পিছনে ঘুরে দেখল একটি ফটো ফ্রেম পড়ে আছে। সেখানে একজন ব্যক্তির ছবি। তিনিই হয়তো এই ভূত বাংলোর শাসক ছিলেন এক সময়। তারা আরেকটু ঘরের ভিতরে যায়। সেখানে একটি জিনিসের প্রতি বরাবরই সৃজার নজর যাচ্ছিল। দেওয়ালে টাঙানো রয়েছে একটি সুন্দর মুক্তখচিত আয়না। ধুলোর পুরো আস্তরণে তার সৌন্দর্য বিন্দুমাত্র নষ্ট হয়নি। সৃজা হাত দিয়ে আয়নার ধুলোগুলি পরিষ্কার করতেই সে দেখল আয়নায় রক্ত লেগে আছে। সে ভীষণ ভয় পেয়ে গেল। তার যেন কথা আটকে যাচ্ছে। এটি দেখে অসীম হাসতে লাগলো। অসীমের এই আজব হাসি দেখে সৃজা আরও বেশি ভয় পেয়ে গেল। তার মুখ ভয়ে কালো হয়ে যাচ্ছে। সৃজার তন্দ্রা কাটিয়ে অসীম বলে উঠল, আরে পাগল মেয়ে, তোর হাত কেটে গিয়েছিল মনে নেই? আবার সেই রক্তমাখা হাতেই আয়না পরিষ্কার করলে রক্ত তো লাগবেই। সৃজা যেন কিছুটা স্বস্তি পেল। এবারই শুরু হলো নানান ভৌতিক ঘটনা। হঠাৎ তাদের মনে হলো দরজায় কে যেন দাঁড়িয়ে আছে। তারা সেই দিকে টর্চ জ্বালালো, কিন্তু সেখানে কেউই নেই। মনের ভ্রম ভেবে নিয়ে অসীম অন্য বস্তুগুলিকে দেখে যাচ্ছে, আর সৃজা এখনও সেই আয়নাটার সামনে দাঁড়িয়ে। সত্যি কি অসাধারণ এই আয়নাটি! ইতিমধ্যে তাদের মনে হলো দরজার একটি পাল্লা যেন নড়ছে। তারা আবারও টর্চ জ্বালালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সিলিংয়ে লাগানো ঝাড়বাতিটা হঠাৎ করেই জ্বলে উঠল। গোটা ঘর আলোকময় হয়ে গেল, কিন্তু সৃজার এই দিকে কোনো খেয়ালই নেই। সে এখনও আয়নাটির সামনে দাঁড়িয়ে। এদিকে অসীমের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে কিছুটা আতঙ্কিত, কিছুটা ভীত, কারণ তার জীবনে সে এরকম পরিস্থিতির মুখে কোনোদিনও পড়েনি। হঠাৎ ঝাড়বাতিটা পড়ে যেতে লাগলো। অসীম যদি সৃজাকে না টানতো, সৃজা হয়তো ঝাড়বাতিটার নিচে চাপা পড়ে যেত। কি হচ্ছে সেদিকে খেয়াল আছে তোর? চল, তাড়াতাড়ি চল, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। সৃজা বলল, আমি ওই আয়নাটাকে নিয়ে যাব। না না, এখানকার কোনো কিছুই নিয়ে যাওয়া উচিত হবে না। নাছোড়বান্দা সৃজা অসীমের কোনো কথাই মানল না। অসীমও আর বিশেষ জোর করল না, কারণ সে সৃজাকে ভালো মতোই চেনে। সৃজা আয়নাটা হাতে নেওয়ার সাথে সাথেই বাইরে প্রচণ্ড হাওয়া শুরু হলো, কিন্তু সৃজার সেই দিকে কোনো খেয়াল নেই। সে আয়নাটাকে হাতে নিয়ে আয়নার দিকে চেয়ে আছে। অসীম বাধ্য হয়ে তার হাত ধরে তাকে সেই ঘরটি থেকে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। বাড়ি গিয়ে আয়নাটাকে দেখিস, এখন জীবন নিয়ে পালা। তারা সেই ঘরটি থেকে বের হতে না হতেই ঘরটির দরজা দড়াম করে বন্ধ হয়ে গেল। সেদিন কোনো ক্রমে তারা দেওয়াল টপকে বাইরে এসেছিল, কিন্তু বাইরের পরিবেশের সাথে ভিতরের পরিবেশের কোনো মিলই নেই। ভিতরে এত হাওয়া, অথচ বাইরে একদম শান্ত। এরপর যে যার বাড়ি চলে যায়। দিন পাঁচেক সৃজা আর অসীমের মধ্যে কোনো কথা হয় না। বারংবার সৃজাকে ফোন করেও ফোন তোলেনি সৃজা। সৃজার বাড়ি গিয়ে অসীম দেখে সৃজাকে যেন চিনতে পারাই দেয়। তার শরীর শুকিয়ে একেবারে পাটকাঠির মতো হয়ে গেছে। কিভাবে কি হলো অসীমের মাথায় কিছুই ঢুকছে না। সৃজার মাকে জিজ্ঞাসা করলে তিনি জানালেন কয়েকদিন ধরেই ও কিছুই মুখে নিচ্ছে না। নিজের রুম থেকেও বাইরে আসে না। আমি ভাবলাম তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে বুঝি, তাই কিছু বলিনি। কিন্তু এভাবে 4 দিন কেটে গেল। তোমার ডাক শুনেই সে বাইরে এলো। 2 দিন আগে তাকে জবরদস্তি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার কিছুই ধরতে পেলেন না। মেয়েটার শরীরটার দিকে তাকিয়ে আমার ভয় লাগে। বলতে বলতেই সৃজার মা কেঁদে উঠল। অসীম তাকে সান্ত্বনা দিতে থাকে। অসীম সৃজার সাথে কথা বলে বুঝতে পারল সে আর আগের মতো কথা বলতে পারছে না। কথাগুলি গুলিয়ে যাচ্ছে। কিছু একটা তো হয়েছে ওর সাথে। হঠাৎ অসীমের মনে পড়ল সেই আয়নাটার কথা। তার মনে পড়তে লাগলো কিভাবে আয়নাটাকে ছোঁয়ার সাথে সাথেই বাইরের আবহাওয়ার পরিবর্তন হয়ে যায়, কিভাবে ঝাড়বাতিটা জ্বলে উঠে আবার সৃজার উপর পড়ে যায়। অবশ্যই সেটি কোনো সাধারণ আয়না নয়। যেভাবেই হোক তাকে এই রহস্যের সমাধান করতেই হবে, আর নিজের প্রিয় বন্ধুর প্রাণ তাকে বাঁচাতেই হবে। সেদিন অসীম আর বাড়ি গেল না। সৃজার অজান্তেই অসীম তার রুমে ঘাপটি মেরে বসে রইল, অথচ সৃজা কিছুই বুঝতে পারল না। সৃজা তার রুমেই আছে, কিন্তু সে যেন কীরকম ব্যস্ত।
সে যেন কিছুতেই শান্তি পাচ্ছে না। কেটে গেল কয়েক ঘন্টা। দেয়াল ঘড়ি জানান দিল সময় রাত 12টা। গুপ্তস্থানে অসীম যে কখন ঘুমিয়ে গেছে তার কিছুই মনে নেই। হঠাৎকার ফিস ফিস শব্দে যেন তার তন্দ্রা কেটে গেল। সে গুপ্তস্থান থেকে দেখল সৃজা আয়নাটির উপর ঝুঁকে আছে আর কার সাথে যেন কথা বলছে। তার কথা অনেকটা এরকম, কিভাবে তোমাকে বাইরে নিয়ে আসি বলো তো, আমি দিন দিন তোমার নেশায় পড়ে যাচ্ছি। কার সাথে কথা বলছে সৃজা। এরপর গুপ্তস্থান থেকে কিছুটা বেরিয়ে এসে অসীম দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। আয়নায় এক সুন্দর যুবক, তার সাথেই কথা বলছে সৃজা। এবারে যে দৃশ্যটি অসীম দেখল সেটি আরও ভয়ানক। সে দেখতে পেল সৃজার শরীর থেকে রক্ত হাওয়ায় উড়ে উড়ে আয়নার ভিতর গিয়ে ঢুকছে। কিন্তু সৃজা কি কিছু বুঝতে পারছে না? অসীমের আর কিছুই বুঝতে বাকি রইল না। অনেক হয়েছে, আর নয়। হঠাৎ করেই অসীম সৃজার সামনে এসে হাজির হলো। সৃজা কিছুটা থতমত হয়ে বলল, একই অসীম, তুই এখানে কি করছিস? কিভাবে এলি তুই? আয়না থেকে আওয়াজ এলো, কার সাথে কথা বলছো? আমার চোখের দিকে তাকাও। তুমি আমার চোখের দিকে না তাকালে আমার যে কষ্ট হয়। অসীম আর দেরি করল না। সৃজার হাত থেকে আয়নাটা ছিনিয়ে নিয়ে সৃজার রুম থেকে বেরিয়ে সোজা দৌড়াতে লাগলো সেই ভুতুরে বাড়িটির দিকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অসীমের পিছু পিছু সৃজাও দৌড়াচ্ছে আর বলছে, ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না অসীম, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। চেঁচামেচি আর পায়ের শব্দে সৃজার মাও ঘুম থেকে উঠে গেলেন। তার মা চিল্লাতে লাগলেন, এত রাতে কোথায় যাস স্ত্রী? সামনে ছুটছে অসীম আয়নাটি নিয়ে, তার পিছু পিছু সৃজা আর সৃজার পিছনে তার মা। অবশেষে অসীম সেই বাড়িটির দিকে ছুঁড়ে দিল সেই আয়নাটি। ভেতর থেকে আয়না ভাঙার শব্দ তার কানে এলো। সে ফিরে এসে দেখে রাস্তায় সৃজা পড়ে আছে আর তার মা দৌড়ে আসছে। দুজনে মিলে সৃজাকে বাড়িতে নিয়ে গেল। এরপর কেটে গেছে কয়েকদিন। সৃজা আবার আগের মতো সুস্থ হয়ে গেছে। আসলে সেই বাড়িটিতে বসবাস করত এক বনেদি জমিদার পরিবার। সেই জমিদারের ছোট ছেলের মেয়েদের প্রতি দুর্বলতা অনেক বেশি, আর কোনো এক অজানা কারণে সে ছোটবেলা থেকেই রক্তপান করতে বেশি ভালোবাসত। তাই জমিদার বাধ্য হয়েই তার সেই ছেলেকে হত্যা করে, কারণ ছেলের এই স্বভাব তাকে জনসম্মুখে প্রশ্নের মুখে ফেলেছিল। রাতেই সেই তল্লাট ছেড়ে অন্যত্র পালিয়ে যান তিনি। ছেলের মৃতদেহে ফেলে রেখে যান সংগ্রহশালায়। সেই যুবকের আত্মা ধীরে ধীরে গোটা ঘরে নিজের অস্তিত্ব বিকাশ করে। তার আশ্রয় হয় সেই আয়নাটিতে। আর সেই বুড়ো দারোয়ান, যিনি অসীম আর সৃজাকে সেই ভুতুরে বাড়িতে যেতে বাধা দিয়েছিলেন, তার বোন, স্ত্রী, এমনকি তার 2 কন্যাও সেই আয়নার পাল্লায় এসে নিজের জীবন হারিয়েছে। কিন্তু এই কথা তিনি কাউকেই জানাননি। সুন্দর আয়না দেখে প্রথমে মেয়েরা সেই আয়নাটিকে নিজের করতে চায়। এরপর যখন সেই আয়নায় নিজেদের মুখ দেখে, তখনই ভেসে ওঠে জমিদারের পুত্রের ছবি। সেই যুবক সবাইকে বলে, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো, আমি খুব কষ্টে আছি। ধীরে ধীরে কথার জালে সে অন্যদেরকে ফেলে দেয়। এরপর সেই মেয়েদের অজান্তেই শুরু করে রক্তপান করা। তাদের শরীর শুকিয়ে যেতে থাকে, অবশেষে তারা মারা যায়। শোনা যায় এইভাবে কয়েক শতক ধরে সেই আয়না প্রায় 200 মেয়ের প্রাণ নিয়েছে। সৃজার ভাগ্য খুবই ভালো যে তার বন্ধু অসীম সময় থাকতে ব্যাপারটা বুঝে যায়। আর সেই অভিশপ্ত ভুতুরে আয়নার কবল থেকে সৃজার সাথে সাথে ভবিষ্যতের অনেক মেয়ের প্রাণ বেঁচে যায়, কারণ সেই আয়নাটি আর আস্ত নেই। আয়নাটি ভেঙে চুরমার হয়ে গেছে। আয়নাটি ভেঙে চুরমার হয়ে গেছে কিনা তা নিশ্চিত করতে অসীম পরের দিন আলোয় সেই ভুতুরে বাড়িতে প্রবেশ করে, আর অনেক খোঁজাখুঁজির পর সে আয়নাটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।